না এখন পর্যন্ত তুমি যে ক্রিমিনালি বুদ্ধিটা চালাইতেছো, যে চালটা চালাইতেছো, ওগুলো রিফাত জানে। তুমি যে 50 জন ফিট করছো, আমি ইচ্ছা করলে 200 জন ফিট করতে পারি, বুঝছো? তুমি যে লেভেলের খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়, ও লেভেলের খেলা কিন্তু আমি খেলতে পারি, বুঝো না? আমি যদি শুরু করি তাহলে কিন্তু আন্দার হয়ে যাবে সব। কোথায় হবে একটা পাতার ভিতরে কিন্তু মাথায় রাখবা ক্লোরোফিল টিস্যু থাকে। কি থাকে? ক্লোরোফিল বা টিস্যু। এটা আমি তোমাদের সাথে ষষ্ঠ একটা স্মার্ট বোর্ড কিনলাম, কথা বলতে পারলাম সুন্দরভাবে, এক থেকে বিজনেসে নেমে গেলাম। এটা যদি হয় মূলনীতি সবার, হ্যাঁ, তাহলে আসলে স্টুডেন্টদের ক্ষতি হয়। আর আমরা যারা সিনিয়র আছি, এইসব ব্যাপারে যদি কথা না বলি তাহলে কারা বলবে? এই দায়িত্ববোধ থেকেই আসলে এই কয়েকটা কথা বলা। তো রিসেন্ট তোমরা সবাই জানো যে ভাইরাল হয়েছে একটা টিচার ভুল পড়ানোর কারণে, এবং এমন কিছু জিনিস ভুল পড়াইছে যেগুলো আসলে চোখে লাগার মতো, যেগুলোকে আমরা আসলে বেসিক জিরো লেভেল এগুলো বলে থাকি। তো ওই ছোট ভাইকে একটাই উপদেশ থাকবে, ওকে পার্সোনালি আসলে চিনি না, কিন্তু তারপর আমি ওর অনেক সিনিয়র, অনেক দেখলে বাচ্চা মনে হলো আমি বহুত সিনিয়র। তো আমি একটা জিনিসই বলবো, ধরো এই রাতের বেলা যখন ভিডিও রেকর্ড করতে বসি, আমার আল্লাহর মতে সব বই মোটামুটি মুখস্থ, 17 বছর ধরে পড়াচ্ছি তো মুখস্থ আছে। কিন্তু তারপরও একটা যদি শর্ট ভিডিও বায়োলজি আমি রেকর্ড করি, তাহলে এতগুলো বই আমি পড়ি। বাস্তব কথা, আমি ওই টপিকটা সবগুলো বই আগে পড়ি, জানলেও সেটা পড়ি, যাতে আমার নিজের অজান্তে কোনো কিছু পড়ানোর সময় ভুল না হয়ে যায়। তারপরে ভুল হয় এবং সেটা আমরা স্বীকার করি যে এটা বলতে ভুল হয়েছে বা এটা ভুল শিখেছি। তো পড়ানোর সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আমাদের সব টিচারই আমরা যারা আছি, একটু যাতে সঠিকটা আমরা স্টুডেন্টদেরকে দেই, তাদেরকে আমাদের যাতে উদ্দেশ্য এটাই না হয় যে আমি শুধু ভাইরাল হবো, আমি টাকা কামাবো, আমার স্টুডেন্টকে ডাইরেক্ট শুধু কমন ফেলাবো। এই উদ্দেশ্যটা আসলে স্টুডেন্ট শিক্ষার্থীদের পড়াশোনার মানকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতের বাচ্চাদের আসলে আগ্রহ নষ্ট করে। তো আশা থাকবে তুমি রিফাত, তুমি অবশ্যই এটা সংশোধন করবা। হ্যাঁ, আমার পক্ষ থেকে তোমার কাছে অনুরোধ থাকলো, তুমি এটা সংশোধন করে আর একটু পড়াশোনা করে যে ইজি জিনিস যেগুলো সেগুলো কোনো ভুল না হয় পড়ানোর সময়, এটা একটু খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে। আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আল্লাহ। সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝাইতো যে কে কত পড়াতে পারে। এই যে এখন টেক ফেক কত শব্দ এর সাথে টেক, আহা, আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আল্লাহ। হ্যাঁ, সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝাইতো যে কে কত পড়াতে পারে। কার ভিতরে কতটুকু বোঝায়? তোমরা স্টুডেন্টরা ধৈর্যশীল হও, সহনশীল হও। তোমরা যেভাবে লেখাপড়া করো, এটা আসলে লেখাপড়ার নাম না। লেখাপড়া করতে হয় আরেকটু বুঝে শুনে, যে আমি একটা জিনিস পড়তেছি, এটা কেন, এটা এইরকম কেন, প্রশ্ন করতে পারতে হবে। একটা স্টুডেন্টের মুক্ত চিন্তা করতে পারতে হবে। আর এখনকার এমন একটা বিশ্রী সময় আমরা দাঁড়াইছি যে কেউ ভাবে না, এখন স্টুডেন্টরা ভাবে না, চিন্তা করে না যে আসলে কেন হইল শোষণ, কেন হইল আন্তর্জাতিক কেন হইল, বা একটা স্টুডেন্ট চিন্তা করে না যে আমি রোহিণী উদ্ভিদ পড়লাম বা হচ্ছে আমি নড়িউলটা পড়লাম, এটা কেন, বা এটা এরকম কেন, এরকম না কেন, একটু ভাবিত। এই যে ভাবনা চিন্তার যে জায়গাটা, এটা প্রতিনিয়ত কমতেছে আমাদের। তো এই জন্য স্টুডেন্ট তোমাদেরও বলছি যে তোমরা একটু চিন্তাশীল হও, একটু ধৈর্যশীল হও। বেশি লাফালাফি উড়াউড়ি এগুলো আসলে লেখাপড়ার ক্ষেত্রে মানে বাধা এবং বেদনাদায়ক। সো একটু চিন্তা করতে হবে, আমি একটা সাবজেক্ট পড়তেছি, এটা একটু ইন ডেপথে যাওয়া, আরেকটু ভাবা যে এটা আমার লাইফের কোথায় কাজে লাগতেছে, কিভাবে আমি পড়বো, বইয়ে যতটুকু আছে এতটুকু আমার জন্য যথেষ্ট নাকি, আমি আরেকটু ভাববো, রাইট? যেহেতু মুক্ত চিন্তা পাঠাতে হবে, এই যে মুক্ত চিন্তা, এই মুক্ত চিন্তা করতে পারতে হবে। তোমরা যারা এখনকার সময় আসো, টেক শব্দটা দিয়ে যতটুকু ফ্যান্সি ওয়ার্ড বোঝানো হয়, আসলে লেখাপড়ার ডেপথ আস্তে আস্তে হালকা হচ্ছে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, যে একটা টার্মিনোলজি আছে ও ফ্রেজিং আছে, এটাই অনেক বেশি দেখা যাচ্ছে। সো লং রানে তোমরা যেন ভালো করো, এই জন্য 9-10 এর বেসিকটা স্ট্রং করার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প এটা মাথায়। চলো আমাদের আজকে 26 ঘন্টার ব্যাকশট ক্লাসটার 67 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা একটু দেখি। নিচে কি বলছে দেখো দেখো ভাইয়া, নিচে বলছে নিচের কোনটি ত্বরণের একক? ত্বরণের একক, ত্বরণ একক বলছে কিন্তু, রাইট? ত্বরণের একক একদম পানি ভাইয়া, ম্যাজিক। ত্বরণের একক বলছে, ত্বরণের একক বললেই কি এখানে কিন্তু অপশন দেওয়া আছে। সবার প্রথমে কই তাকাবা তুমি ভাইয়া? সবার প্রথমে যদি তুমি হচ্ছে এমসিকিউ এর অপশনগুলোতে তাকাও, তাহলে দেখবে একদম পানি হয়ে গেছে একদম। সাপোজ তুমি হচ্ছে কি অপশনগুলোকে একটু দেখো, এখানে ত্বরণের একক চাইছে ভাইয়া, বুঝছো? বুঝতে হবে কিন্তু, বুঝতে হবে, এগুলো কিন্তু তোমাদের ভাই শিখাইছে আগে, রাইট? 100% কামান। সো ত্বরণের একক, ত্বরণের সাথে কিসের সম্পর্ক আছে? ত্বরণের সাথে এই যে ত্বরণের সাথে তোমাদের বেগের সম্পর্ক আছে, বেগ এর সম্পর্ক, এটা তো আগেই শিখছো, বেগের সম্পর্ক আছে। আবার ত্বরণের বিপরীতটা কি? মন্দন, মানে বিপরীত না, ত্বরণের সাথে ত্বরণের অপর নাম বলা যায় মন্দন, ঠিক আছে? তো মন্দন যদি হয়ে থাকে, মন্দনের প্রথমটা দেখো কি, প্রথমটা হচ্ছে এম। ভাইয়া বুঝতে পারছো মন্দনের প্রথমটা এম? দেখো দেখি তো প্রশ্নটা কোন বোর্ডে আসছে? রাজশাহী বোর্ডে, রাইট? রাজশাহী বোর্ডে আসছে এই প্রশ্নটা। তো পানি একদম ঠিক আছে। মন্দনের এম, এখানে দেখো কোথায় কোথায় এম আছে, এখানে এম আছে, এখানে এম আছে, এখানে আছে, তিনটা অপশনে এম আছে, কিন্তু কোনটা তোমার হচ্ছে কি ত্বরণের একক হবে সেটাই দেখতে হবে ভাইয়া, বুঝছো? চাপোজ পানি ভাইয়া, একদম পানি। তোমাদের দেখতে হবে আমরা এসব কোথায় পড়তেছি, আমরা পড়তেছি ফিজিক্সে, ফিজিক্সে এগুলো পড়তেছি। ফিজিক্সের লাস্টে দেখো কি আছে ভাইয়া, এখানে এস আছে, হ্যাঁ বললে কিন্তু হবে না, এখানে এস আছে, ফিজিক্সের লাস্টে কিন্তু এস। এখানে কোথায় এস আছে ভাইয়া? এখানেও এস আছে, এখানে কিন্তু এস নাই, তাহলে এটা বাদ। এখানেও কিন্তু এস আছে, এখানেও এস আছে। তো ভাইয়া দেখো, মন দিয়ে দেখো, কিন্তু এটা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। এগুলো যে তোমরা কেন পড়তে দেয় এত কঠিন সেটা তো আমি জানি না ভাইয়া, তোমরা একটু মন দিয়ে তাকাও, ঠিক আছে? একটু মন দিয়ে তাকাও, ওকে? ঠিক আছে ভাইয়া। তো এখানে এস আছে, এখানে সবগুলোতে এস আছে, তিনটাতে এস আছে, এটা না, এটা আগেই বাদ। এটা কি? এটা হচ্ছে বাদ। তাহলে এখানে দেখো তোমাদের ফিজিক্সে
একটা এস এখানে আছে আর একটা এস এখানে আছে, তাহলে দুইটা এস আছে। কয়টা এস? দুইটা এস। আর এম তো তোমার এখান থেকে নিয়েছোই, তাহলে তোমার এইখানে দেখো কোনটাতে দুইটা এস আছে, এই যে এইখানে কয়টা এস? দুইটা এস। তাহলে এখানে কয়টা এম? একটা এম। তাহলে এইটাই কি অ্যান্সার? একদম পানি ভাইয়া। হ্যাঁ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 85 ঘন্টার বিশেষ লাইভে 85 ঘন্টার বিশেষ ক্লাসে আজকে আমরা 1332 নম্বর প্রশ্ন সলভ করবো। 1332 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জন্মসাল? এই প্রশ্নেই কিন্তু উত্তর কোনটা হবে ক্লুতে আছে, কারণ এখানে লেখা আছে নিচের, তার মানে এই প্রশ্নের উত্তর অবশ্যই এটার নিচে আছে। নিচে আছে সেটা হতে পারে এইদিকে অথবা এই পাশে, তার মানে এই প্রশ্নের উত্তর নিচে আছে, এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে। এখন আমরা দেখি যে নিচে আসলে কিভাবে উত্তর আছে। আচ্ছা, আমরা জানি যে সাদিক কারিমের বিয়ে হয়েছে 13 তারিখে, মে মাসের 13 তারিখে। মে মাসের 13 তারিখ মানে মে মাস কত নম্বর মাস? 5 নম্বর মাস। তাহলে 13 আর 5 যোগ করলে কত হয়? 13 আর 5 যোগ করলে হয় 18। তার মানে এটা অবশ্যই কাজী নজরুল ইসলামের জন্মসাল শুরুতে 18 থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, তার মানে চারটার যে কোনো একটা উত্তর হবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা 18 পাইলাম। এবার আমরা দেখতেছি যে কাজী নজরুল ইসলামের জন্মসাল চাইছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখকের নাম কি? নজরুল। লেখকের নাম কি? নজরুল মানে এখানে দন্তান্ন দিয়ে লেখা আছে, দন্তান্ন দিয়ে লেখা আছে। তার মানে এখানে প্রথমে যে 18 আমরা পাইলাম, পরে যে দুইটা আছে তার মধ্যে অবশ্যই দন্তান্ন দিয়ে লেখা আছে, এরকম একটা নম্বর আমার কিন্তু উত্তর হবে, দন্তান্ন দিয়ে লেখা আছে। এখন আমরা এই ক্লাসটা নিচ্ছি কিসে? আমরা এই ক্লাসটা কিন্তু তোমাদের নিচ্ছি অনলাইনে। তার মানে খেয়াল করতে হবে কোন লাইনে দন্তান্ন দিয়ে বর্ণ লেখা আছে। কোন লাইনে? এই লাইনে দন্তান্ন দিয়ে আসলে নম্বর নাই, এই লাইনে নাই, এই লাইনে আমরা দেখতে পাচ্ছি দন্তান্ন দিয়ে এখানে 9 লেখা আছে। তার মানে কাজী নজরুল ইসলামের জন্মসাল কত তারিখে? 1899 সাল। এখানে ছোড়লা, তুমি আমটা আপাতত বাদ দাও, আমটা পরে আমি আলোচনা করতেছি। তো তুমি এখানে ডেল্টা ছোড়লা, এই যে এই যে কলমটা আমি উপরে মারলাম, খেয়াল করো উপরে আমি নিক্ষেপ করছি, উপরে যখন আমি নিক্ষেপ করছি ও কিন্তু ধরো আবার খেয়াল করো, ও কিন্তু ধরো এই পর্যায়ে আইসা আবার নিচে নামতেছে। তার মানে কি আমি যে নিক্ষেপ করলাম এই পর্যায়ে আইসা মানে খাই না আবার নিচে নামতেছে, রাইট? ওই আবার নিচে নামতেছে, ও উপরে তো না পারে না, ও আবার নিচে নামতেছে। তার মানে এখানে কিন্তু থামলে বেগ কিন্তু জিরো, তার মানে এই যে বেগের মান কিন্তু তাহলে জিরো হবে। এই পয়েন্টে আমি কিন্তু বলতে পারি হাফ অফ এম ভি স্কয়ার ইনটু 0 স্কয়ার, 0 দ্বারা গুণ করলে রেজাল্ট কিন্তু জিরো। তার মানে বল যখন আমি উপরের দিকে নিক্ষেপ করব তখন কিন্তু গতিশক্তির মান হবে জিরো, গতিশক্তি কাজ করবে না। ওকে, তুমি যদি কোনো ঢিল ছোড়ো যখন উপরে উঠবে তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না, গতিশক্তির মান হবে জিরো। বললা তাহলে কি কাজ করবে? ও যদি কাজ না করে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে। ওকে, কি কাজ করবে ভাইয়া? বিভব শক্তি। ডান। তাহলে কোনো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করবা তখন কোন শক্তি কাজ করে? ওর ভিতরে কোন শক্তি থাকে? বিভব শক্তি থাকে। ক্লিয়ার? ওর বেগটা কিন্তু ভাইয়া জিরো। ডাউট ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যায়ে ধরো আবার ও কি করবে? আবার নিচে নামবে, কিন্তু যখন ও নিচের দিকে নামতে থাকবে ফর এক্সাম্পল তখন কিন্তু এই ক্ষেত্রে গতিশক্তি কাজ করবে, তাও আবার মাটিতে স্পর্শ করার আগ পর্যন্ত গতিশক্তি ওর ভিতরে কাজ করবে। ডান। আমার কথা ক্লিয়ার? মাটিতে স্পর্শ করলে তখন তো আর কোনো শক্তি কাজ করবে না। ধরো আমার কাছে এই ধরো এই বস্তুটা এটাই ধরো এই যে ঢিলটা আছে, এটা ঢিল। এখন এই ঢিলটা আমার হাতে থাকবে, প্রকৃতি স্থির, ওর ভিতরে এখন কোনো শক্তি কাজ করতেছে না, গতিশক্তিও না, বিভব শক্তিও না। যখন আমি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করব, যখন আমি উপরে নিক্ষেপ করছি তখন ওর ভিতরে বিভব শক্তি কাজ করতেছে, যখন নিচে পড়তেছে, এই যে নিচে পড়তেছে তখন ওর ভিতরে গতিশক্তি কাজ করতেছে। এই ক্ষেত্রে যদি গতিশক্তি কাজ করে, এই ক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে না। আবার এখানে বিভব শক্তি কাজ করে উপর দিকে ওঠানোর সময় তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না। দিস ইজ দ্য পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট।